জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস প্রোগ্রামে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ আশিউল হক, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এমসি কলেজ থেকে। আমি তোমাদের মাস্টার্স পার্ট 1 এর ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এই কোর্সটি নিচ্ছি। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এবং তোমাদের মনে যে কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে ইমেল করতে পারো। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ইমেইলে উত্তর দেওয়ার জন্য। তো আমি আমার লেকচারটা শুরু করছি পাওয়ার পয়েন্ট স্লাইড শেয়ারিং এর মাধ্যমে। ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস। সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। আজকে মাস্টার্স পার্ট 1 এর ক্লাস। এর কোর্স কোড হচ্ছে 411901 ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এবং আজকে আমাদের হচ্ছে ষষ্ঠ লেকচার। আজকে আমরা ডিসকাস করব মিডিয়েভেল পিরিয়ডটা, যেটা রাষ্ট্রবিজ্ঞানের যে তিনটা যুগ ছিল তার মধ্যবর্তী যে যুগটা, যেটাকে আমরা বলি মিডিয়েভেল পিরিয়ড। এবং বিশেষত আমরা আলোচনা করব এই যুগের দুজন অন্যতম প্রধান রাষ্ট্র দার্শনিক, সেন্ট অগাস্টিন এবং সেন্ট থমাস অ্যাকুইনাস। আমরা শুরু করছি। পলিটিক্যাল থটস অফ মিডিয়েভেল পিরিয়ড, সেন্ট অগাস্টিন অ্যান্ড সেন্ট থমাস অ্যাকুইনাস। দ্য মিডল এজেস। তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে একটা ছবি মিডল এজেস চলে আসছে, যেটা ওই সময়কার প্রতিনিধিত্ব করছে। আমরা দেখতে পাচ্ছি গির্জা, দেখতে পাচ্ছি অভিজাত সম্প্রদায়, দেখতে পাচ্ছি সাধারণ মানুষকে। এবং এই ছবিটা একটা সিম্বলিক পিকচার মধ্যযুগের রাজনৈতিক দর্শনটা কেমন ছিল তার। আমরা যাচ্ছি। মিডল ওয়াজ the period of middle was in European history. It was existed between 5000 AD এবং 1500 AD পর্যন্ত, অর্থাৎ 500 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এর ব্যাপ্তি ছিল, প্রায় 1000 বছর। আমরা এই মধ্যযুগটাকে মোটামুটি তিনটা যুগে ভাগ করি। দ্য আর্লি মিডল এজেস, যেটা 550 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত যার ব্যাপ্তি ছিল। এরপরে হচ্ছে হাই মিডল এজেস, 1000 খ্রিস্টাব্দ থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং দ্য লেট মিডল এজেস 1300 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়টুকু যেটাকে আমরা মধ্যযুগ বলছি, সেটা অনেকটা ডার্ক এজ নামে পরিচিত। কারণ হচ্ছে আমরা দেখেছি যে এর আগে প্রথম যে যুগটা প্রাচীন যুগ, রাষ্ট্র দর্শনের যে প্রাচীন যুগ যেটা ছিল, সেটা মূলত ব্যাপ্ত ছিল প্রাচীন গ্রিস নগরাষ্ট্রের এথেন্সকে কেন্দ্র করে। এবং সেখানে গ্রিক সভ্যতা তার জ্ঞান বিজ্ঞান দিয়ে একটা সমুন্নত স্থানে উপনীত হয়েছিল, যার ফলে কিছু দিগ্বিজয়ী, কিছু সর্বকালীন শ্রেষ্ঠ দার্শনিক, রাষ্ট্রচিন্তাবিদ এবং বিজ্ঞানীর জন্ম হয়েছিল। আমরা জানি আমাদের রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলের মতো দিগ্বিজয়ী কিছু দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানীর জন্ম। এবং আমরা জানি এর মধ্যে অ্যারিস্টটল ছিলেন রাষ্ট্রবিজ্ঞানেরই জনক। তো ওই সময়টার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপে একটা যুগ আসলো, যেটাকে আমরা মধ্যযুগ বলছি, যেটাকে আমরা বলছি ডার্ক এজেস। কারণ হচ্ছে এই সময় তোমার রাষ্ট্রচিন্তা জগতে তেমন নতুন কোনো দর্শনের বা নতুন কোনো চিন্তার জন্ম হয়নি। এবং সেই সময় রাষ্ট্রচিন্তাটা মূলত ব্যাপৃত ছিল ধর্মকে কেন্দ্র করে, বিশেষত খ্রিস্টান ধর্মকে কেন্দ্র করে। এবং এই সময়টা এই কারণে অনেকে বলতেছেন যে এই সময়টাকে তারা ডার্ক এজ। হ্যাঁ, এবং এই সময়টাকে আরেকটা অন্য নাম হচ্ছে মিডিয়েভেল পিরিয়ড বলি আমরা। মিডল এজটাকে মিডিয়েভেল পিরিয়ড বলে থাকি। তাহলে আমরা একটা একটা করে এই তিনটা যুগই, মধ্যযুগের যে তিনটা ভাগ ছিল, সেই তিনটা ভাগই আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমত হচ্ছে দ্য আর্লি মিডিয়েভেল পিরিয়ড। এই যুগের বৈশিষ্ট্য হচ্ছে, তোমরা ডানের ছবিটা দেখতে পাচ্ছ, যে এই সময়টায় একটা ছবি, এবং সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ট্যাচুকে কিছু মানুষ টেনে নামাচ্ছে। দ্যাট মিনস এই সময় যেহেতু খ্রিস্টান ধর্মের প্রাধান্য শুরু হয়, এবং আমরা জানি যে রোমান সম্রাটরা যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং সেটা ধীরে ধীরে তার সমগ্র রোমান সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে এবং সেটা রোমান সাম্রাজ্যের অফিসিয়াল ধর্ম হয়ে ওঠে। ফলে এই সময় ধর্মের প্রাধান্য বেড়ে যায়। এবং এর আগে পৌত্তলিকতার সময়, বিশেষ করে যখন মূর্তি পূজার ব্যাপক প্রসার ছিল, বিশেষ করে আমরা দেখেছি যে গ্রিক নগর রাষ্ট্রগুলোতে গ্রিক যে দেবদেবী ছিল, যেমন হারকিউলিস, প্রমিথিউস, ভেনাস ইত্যাদি, এই যে দেবদেবী এবং তাদের মূর্তি, এই সময় এগুলাকে অপসারণ করা হয়। এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি একটা গির্জার কনস্ট্রাকশন,
দ্যাট মিনস গির্জার প্রাধান্য, ধর্মের প্রাধান্য শুরু হচ্ছে এবং মূর্তি অপসারিত হচ্ছে। এই সময়টায় আর্লি মিডিয়েভেল পিরিয়ডের যে ইম্পর্টেন্ট ইভেন্টস গুলা সেটা আমরা একটু দেখি এখন কি কি ছিল। এন্ড অফ দ্য ওয়েস্টার্ন রোমান এম্পায়ার ইন 476 বিসি। খ্রিস্টাব্দ 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতন ঘটে। আমরা 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 জানি এটা যে বিশ্বব্যাপী, বিশ্বের একটা বিস্তৃত অঞ্চল রোমান সাম্রাজ্যের অধিভুক্ত ছিল, সেটার বিস্তৃতি ছিল ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা পর্যন্ত। তো এই রোমান সাম্রাজ্যের পতন ঘটে 476 খ্রিস্টাব্দে, এবং এর পরপরই যেটা দেখতে পাচ্ছি আমরা, এখানে একটু বলা দরকার রোমান সাম্রাজ্যের কিছু বিষয়টা। The Roman had ruled Europe, North Africa and the Middle East nearly 1000 years. 1000 বছর তারা এই সমগ্র এই অঞ্চলটা শাসন করেছিল। এবং আমরা জানি যে গ্রিক রোমান সভ্যতা তার স্থাপত্য, তার দর্শন এবং তার সামরিক কৌশল দিয়ে একটা অনন্য স্থান দখল করে আছে পৃথিবীর ইতিহাসে। এবং আমরা দেখতে পাচ্ছি একটা সিম্বলিক পিকচার যে কিভাবে তোমার মধ্যযুগের আগে রোমান সাম্রাজ্যের সময় তারা একটার পর একটা রাষ্ট্র কনকুয়ার করেছিল। কিন্তু রোমান এম্পায়ার স্টার্টেড ডিক্লাইন, তাদের পতন শুরু হয় ডিউরিং দ্য ফার্স্ট সেঞ্চুরি when Germanic tribes invaded Rome. আমরা ইতিহাস যদি পড়ে থাকি আমরা তাহলে জানবো যে রোমান সাম্রাজ্যের পতন হয়েছে মূলত জার্মানিক, বর্তমান যে জার্মানি সেই অঞ্চলের যে বাসিন্দা যাদের মাধ্যমে তাদের হিস্ট্রিতে বলা হচ্ছে বারবারিয়ান, তাদের সেই জাতি গোষ্ঠীগুলার ক্রমাগত আক্রমণের ফলেই রোমান সাম্রাজ্যের পতন ঘটে। Roman Empire was divided into two parts in 376. দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল রোমান সাম্রাজ্য। একটা হচ্ছে ওয়েস্টার্ন রোমান এম্পায়ার, যার ক্যাপিটাল ছিল রোম, যেটা বর্তমানে ইটালির রাজধানী, এবং দ্য ইস্টার্ন রোমান এম্পায়ার, যেটা একই সঙ্গে বাইজেন্টাইন এম্পায়ার নামেও পরিচিত, এবং যার ক্যাপিটাল ছিল কনস্টান্টিনোপল, যেটা বর্তমানে তুরস্ক। তোমরা দেখতে পাচ্ছ ডানের ছবিটাতে যে জার্মানিক ট্রাইবসরা কিভাবে রোমানদেরকে পরাজিত করে ধীরে ধীরে তাদের ক্ষমতা দখল করে নেয়। দ্বিতীয় হচ্ছে আমরা আর্লি মিডিয়েভেল পিরিয়ডের যে সেকেন্ড ইম্পর্টেন্ট ইভেন্ট, সেটা হচ্ছে রোমস লিগেসি দ্য ক্রিশ্চিয়ানিটি। আমরা একটু আগেই বলেছি আমি যে রোমান সম্রাটরা যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেয় তখন থেকেই খ্রিস্টান ধর্মের আধিপত্য শুরু হয় বিশ্বব্যাপী, এবং সেইটার হচ্ছে সিম্বলিক পিকচার যে কিভাবে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং কিভাবে ধীরে ধীরে এটা মানুষের প্রধান ধর্ম হয়ে ওঠে ইউরোপিয়ান পিপলদের। The religion of the tribes of Roman conquered areas was Christianity. যেই সমস্ত অঞ্চল রোমানরা অধিকার করেছিল আফ্রিকা, ইউরোপ এবং এশিয়াতে, প্রধানত সেই সমস্ত অঞ্চলের মানুষের ধর্ম ছিল খ্রিস্টান। যদিও রোমান সম্রাটদের ধর্ম সেটা ছিল না, কিন্তু খ্রিস্টিয়ান ফেইথটা ওই অধিকৃত অঞ্চলের সেটা ধীরে ধীরে সমগ্র রোমান অঞ্চলে রোমান সাম্রাজ্যে এবং ইউরোপে ছড়িয়ে পড়ে। ফলে সাম্রাজ্যটাকে রক্ষা করার জন্য রোমান সম্রাট অফিসিয়ালি খ্রিস্টান ধর্মটা গ্রহণ করে নেয় ইন 395 এডি। কারণ হচ্ছে এটা খুব বোধগম্য একটা বিষয় যে প্রজাদের ধর্ম যেটা, সম্রাট যদি সেই ধর্মের অনুসারী না হন তাহলে খুব স্বভাবতই প্রজারা সেই সমস্ত রাজার আদেশ নির্দেশ মানতে সবসময় খুবই উইলিং থাকে না, বিশেষত ওই সময়টায় যখন খ্রিস্টান ধর্মের একটা ব্যাপক প্রসার শুরু হয়েছে। এবং তো ওই সময় ধর্মেরই প্রাধান্য ছিল বেশি, কারণ ধর্মীয় গুরু বা ধর্মীয় যে প্রধান যাকে আমরা বলি পোপ, তিনি যদি একটা অর্ডার করেন এবং সম্রাট যদি একটা ব্যতিক্রমী অর্ডার করে, মানুষ ধর্মীয় দিক থেকে সেই পোপের অর্ডারটাকেই মেনে নিবে। ফলে শাসকের জন্য, রাজার জন্য কঠিন হয়ে ওঠে সেই জনপদটাকে শাসন করা। যেটা দেখতে পাচ্ছি আমরা রোমান পোপের একটা সিম্বলিক ছবি, তিনি হচ্ছেন সমগ্র খ্রিস্টান ধর্ম জগতের ধর্মগুরু। There was only one recognized church, the Roman Catholic. The Pope is the head of the church. রোমান ক্যাথলিক একমাত্র রিকগনাইজড ধর্ম ছিল এবং চার্চ ছিল। আমরা জানি যে খ্রিস্টান ধর্মটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে ক্যাথলিক, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। কিন্তু ওই সময় এটা আরো পরে, কিন্তু ক্যাথলিক ধর্মটাই ছিল একমাত্র রিকগনাইজড ধর্ম এবং তার প্রধান ছিলেন পোপ। The conversion of Roman emperor
কনস্টান্টিন টু ক্রিশ্চিয়ানিটি, সম্রাট কনস্টান্টিন রোমান সম্রাট, তিনি যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন 312 খ্রিস্টাব্দে, এবং Christian barbarian king ensured that Christian religion and culture would dominated throughout the Middle Ages. ফলে এইটাই ওই সময় পরিধান হয়ে গেল যে এর পরবর্তীতে খ্রিস্টান ধর্মটাই তোমার সমগ্র সাম্রাজ্যে ডমিনেট করবে, তার কৃষ্টি, তার কালচার, তার বিশ্বাস ইত্যাদি। তারপরে দ্য রাইজ অফ ইসলাম, তৃতীয় ইম্পর্টেন্ট ইভেন্ট অফ আর্লি মিডিয়েভাল পিরিয়ড, ইসলামের উত্থান। আমরা দেখতে পাচ্ছি ডানে একটা ছবিতে আমাদের মুসলমানদের পবিত্র কাবা গৃহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের নবী হিসেবে আবির্ভাব ঘটে 610 খ্রিস্টাব্দে, মানে তিনি নবী হন এই সময়। and the holy quran has been the final authority of faith of islam. ফলে ইসলাম খুব দ্রুতই ছড়িয়ে পড়ে সমগ্র মিডল ইস্ট, আরব উপদ্বীপে, আরবিয়ান পেনিনসুলাতে, এবং ধীরে ধীরে মুসলমানদের অগ্রযাত্রা অব্যাহত থাকে এবং তারা ইউরোপ পর্যন্ত বিস্তৃতি লাভ করে তাদের সাম্রাজ্য, তাদের অধিকৃত অঞ্চলসমূহ। ইসলামিক এম্পায়ার স্প্রেড র্যাপিডলি and conquer parts of Europe, যেটা এইমাত্র আমি বললাম। They conquered the island of Sicily and southern Spain. সিসিলি হচ্ছে ইটালির, বর্তমান ইটালির একটা জায়গা, অঞ্চল, যদিও সেটা একসময় আলাদা একটা রাজ্যই ছিল। এবং সাউদার্ন স্পেন, আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমরা সাগর পথে কিভাবে ইউরোপকে অ্যাটাক করেছিল। The Rome surrounded by the Muslim forces in 846 AD. মুসলমানরা রোমান সাম্রাজ্যকে তোমার 846 খ্রিস্টাব্দে ঘিরে ফেলে। এখানে একটু অনেকের হয়তো কনফিউশন আসতে পারে যে আমরা একবার বলেছি যে রোমান সাম্রাজ্যের পতন ঘটলো, তাহলে রোমান সাম্রাজ্য আবার কোত্থেকে আসলো? এটা হচ্ছে রোমান সাম্রাজ্যের পতন ঘটলেও জার্মানিক যে ট্রাইব গুলা রোমান সাম্রাজ্যটাকে অধিকার করে নেয়, তাদেরকে এই পরবর্তীতে পোপ রোমান সাম্রাজ্যের অধিপতি হিসেবে ঘোষণা করে। তো এর ফলে ওই সময়টাকেও আমরা সেটাকে রোমান বলছি, কিন্তু ইনফ্যাক্ট সেটা অ্যাকচুয়ালি ওই অর্থে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না। 4 হচ্ছে ফিউডালিজম। ফিউডালিজম এমার্জ, একটা নতুন অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থা, সেটা হচ্ছে ফিউডালিজম, যেটা বাংলায় আমরা বলি সামন্তবাদ। তোমরা ডানের ছবিতে দেখতে পাচ্ছ সামন্তবাদের একটা পিকচার দেয়া আছে। A system known as feudalism based on the local power and loyalty emerged. একটা ফিউডালিজম ভিত্তি ছিল স্থানীয় শক্তি এবং আনুগত্য এর ভিত্তিতে। আমি ব্যাখ্যা করছি আরো ডিটেইলস এটা। Feudalism is a political and social system that tied together kings, lords and peasants in a relationship based upon loyalty and land. ব্যবস্থাটা হচ্ছে এরকম যে রাজা অবশ্যই রাষ্ট্রের প্রধান, তারপরেও তোমার ছিল ভূস্বামীরা, যাদেরকে আমরা লর্ড এবং বলতেছি, যাদেরকে বলা হচ্ছে নোবেলস। তারা বিভিন্ন ভূখণ্ডের অধিকারী ছিল এবং তাদের অধীনে মানুষ কৃষিকাজ করতো, বসবাস করতো, তারা প্রজা ছিল। তো এই ক্ষেত্রে তোমার লর্ডসরা বা ভূস্বামীরা, তাদের অধীনে কিছু সৈন্যবাহিনী ছিল নিজস্ব, যাদেরকে আমরা নাইটস বলছি। তাদের মাধ্যমে তারা তাদের অঞ্চলটা প্রোটেক্ট করতো এবং রাজার যখন প্রয়োজন হতো কোনো যুদ্ধে বা অন্য কোনো কিছুতে, তখন সে লর্ডদের কাছে তার সৈন্যবাহিনীর সাহায্য চেয়ে পাঠাতো এবং এইভাবে ভূস্বামীরা তাদের সৈন্যবাহিনী দিয়ে রাজাকে সাহায্য করত। অন্যদিকে ভূস্বামীরা রাজার আনুগত্য স্বীকার করে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ খাজনা বা ট্যাক্স বছরান্তে প্রদান করত। এবং সর্বশেষ টায়ারে ছিল পিজেন্টস এন্ড সেরিফস। ইটস লাইক এ পিরামিড, তোমরা দেখতে পাচ্ছ ছবিটা। সর্বনিম্ন স্তরে হচ্ছে তোমার পিজেন্টস, প্রজা, এবং সেরিফসরা, দেন নাইটসরা, দেন এর উপরে টায়ারে হচ্ছে লর্ডস এন্ড লেডিস, যাদেরকে আমরা বলছি নোবেলস, এবং একদম টপ স্পিয়ারে হচ্ছে কিং এন্ড কুইন্স। তো এই হচ্ছে ফিউডালিজম সিস্টেম, এবং এই সিস্টেমের মূল কথাই হচ্ছে যেটা, যে এটা একটা রাজনৈতিক ব্যবস্থা, একই সঙ্গে এটা অর্থনৈতিক এবং একই সঙ্গে সামাজিক ব্যবস্থা। যে সামাজিক ব্যবস্থার বন্ধন বা এটার ভিত্তি হচ্ছে কি একটা রিলেশনশিপ, সেটা কি আনুগত্য এবং জমি। যেহেতু আমি বলছি ভূস্বামী, জমির মালিক হচ্ছে ভূস্বামীরা, তারা প্রজাদেরকে দিয়ে চাষ করায়, প্রজারা ওই জমির মালিকও না, মালিক হচ্ছে ভূস্বামীরা, এবং বিনিময়ে প্রজারা চাষ করার বিনিময়ে ভূস্বামীদেরকে একটা খাজনা দেয়, এবং ভূস্বামীরা পুরোপুরি স্বাধীন না, আবার খুব বেশি অধীনও না, অলমোস্ট স্বাধীনের মতো, স্বায়ত্তশাসনের মতো তারা ওই জমিটার ভোগ করতো এবং একটা পরিমাণ খাজনা সে রাজাকে দিত।
এই সিস্টেমকে আমরা বলছি ফিউডালিজম বা সামন্তবাদ। হ্যাঁ, এইটা মধ্যযুগের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এরপরে আমরা যাব মধ্যযুগের দ্বিতীয় যেটা পর্যায়, যেটাকে আমরা বলছি হাই মিডিয়েভাল পিরিয়ড। এটার ব্যাপ্তি ছিল 1000 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত। তোমরা একটা সিম্বলিক পিকচার দেখতে পাচ্ছ। এই সময়ের ইম্পর্টেন্ট ইভেন্টস গুলা কি ছিল সেটা আমরা দেখি। দ্য ওয়েভ অফ ইনভেশন অফ ডিফারেন্ট টাইপস টু রোমান এম্পায়ার স্টপ। রোমের প্রতি বা রোমের দিকে যে বিভিন্ন ট্রাইব গুলার, উপজাতি গোষ্ঠীগুলার ইউরোপিয়ান যে ইনভেশন বা যে আগ্রাসন ছিল সেটা এই সময় বন্ধ হয়ে যায়। তোমাদেরকে শুধুমাত্র আমি জার্মান ট্রাইবস এর কথা বলেছি। এই সঙ্গে সঙ্গে একই সঙ্গে আমি একটু মনে করিয়ে দিব যে তোমরা নিশ্চয়ই ভাইকিংদের নাম শুনেছো। ভাইকিং হচ্ছে তোমার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলা, নরওয়ে, ফিনল্যান্ড এবং সুইডেন। এই কান্ট্রি গুলার যারা জলদস্যু অনেকটা বলা যেতে পারে, যারা জাহাজ নিয়ে ইউরোপিয়ান বিভিন্ন ল্যান্ডে আইল্যান্ড গুলাতে অ্যাটাক করতো এবং বিস্তীর্ণ অঞ্চল তারা এইভাবে তাদের কক্ষিগত করে নিয়েছিল। তো এরাও রোমান সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল এভাবে অ্যাটাক করতো। এই যে ডিফারেন্ট ট্রাইব, জার্মানিক ট্রাইবস এন্ড ভাইকিংস, তাদের যে অ্যাটাক ছিল রোমান এম্পায়ারের প্রতি সেটা এই সময় বন্ধ হয়ে যায়। তো বন্ধ হওয়ার ফলে কি হলো, মানুষের জীবনে একটা নিরাপত্তা, একটা শান্তি, একটা প্রগতি দেখা দিল, যেটা আমরা দেখতে পাচ্ছি। একটু পরেই আমরা এটা নিয়ে আলোচনা করব। এবং একই সঙ্গে সঙ্গে দ্য হোলি রোমান এম্পায়ার, বিশেষত ইংল্যান্ড এন্ড ফ্রান্স বিগান টু বিল্ড দেয়ার ওন কিংডম। হ্যাঁ, আমরা দেখেছি পরবর্তীতে যে ইংল্যান্ড এবং ফ্রান্স বিশ্বের দুটো অন্যতম প্রধান সাম্রাজ্যবাদী শক্তি হয়ে ওঠে। বিশেষত আমাদের ভারতীয় উপমহাদেশ ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে, এবং ইউরোপ, আফ্রিকার একটা বড় অংশ ছিল তোমার ফ্রান্সের কিংডম। এছাড়াও পৃথিবীব্যাপী অন্যান্য অনেক অসংখ্য অঞ্চলে এই দুইটা ছাড়াও আরো তিনটে ইউরোপিয়ান সাম্রাজ্যবাদী শক্তি, তারা বিভিন্ন অঞ্চল তাদের মধ্যে বন্টন করে নেয় বা অধিকার করে ফেলে তারা। তো এই সময় যেটা দেখতে পাচ্ছি 1000 থেকে 1300 খ্রিস্টাব্দে, এই সময় ইংল্যান্ড এবং ফ্রান্স তাদের নিজস্ব কিংডম তৈরি করা শুরু করে। এরপরে যেটা আমরা দেখতে পাবো, দ্য ক্রুসেডস বিগান 1896 টু 1272। আমরা তোমরা সবাই হয়তো নাম শুনে থাকবে ক্রুসেডের। ক্রুসেড মানে হচ্ছে ধর্মযুদ্ধ, যেটা অনুষ্ঠিত হয়েছিল খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে। সেটার কারণ ছিল পবিত্র জেরুজালেম কার অধিকারে থাকবে সেটা নিয়ে। তো এই লক্ষ্যে আমরা দেখেছি যে প্রায় 200 বছরেরও বেশি সময় ইউরোপিয়ানস এবং মুসলিমস, হ্যাঁ, তারা পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই হোলি ল্যান্ডটা জেরুজালেম, যেটা বর্তমান ইসরায়েলে, সেই ল্যান্ডটা কার অধিকারে থাকবে, এবং এই লক্ষ্যে 9টা ক্রুসেড যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। তো এই ক্ষেত্রে যেটা পরিধানযোগ্য সেটা বলার আগে আমি একটু কথাগুলো বলে নিই। জেরুজালেম হচ্ছে একটা অন্যতম প্রধান পবিত্র স্থান। সেটা 3টা ধর্মের অনুসারীদের কাছে, মুসলিমদের কাছে, খ্রিস্টানদের কাছে এবং ইহুদিদের কাছে। খ্রিস্টানদের প্রধান যিনি, যাকে বলা যারা যাকে বলে তার ঈশ্বরের পুত্র হিসেবে অভিহিত করে, তিনি একই সঙ্গে মুসলমানদের নবী হিসেবেও আমরা জানি, ঈসা আলাইহিস সালাম বলি তাকে আমরা। তো তার জন্ম সেখানে, কাজে এটা পবিত্র ল্যান্ড খ্রিস্টানদের কাছে। মুসলিমদের কাছে ল্যান্ড কারণ হচ্ছে ঈসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবীর জন্ম সেখানে, এবং সেটা মসজিদুল আকসা, সেটা ছিল মুসলমানদের প্রথম কেবলা, সেদিক থেকে মুসলমানরা প্রথম নামাজ পড়তো। এবং জিউসদের কাছেও অন্যতম প্রধান অঞ্চল, এই কারণে সেখানেই মুসা আলাইহিস সালাম এবং অন্যান্য যে নবী তাদের জন্ম এবং তাদের কর্মকাল ছিল সেখানে। তো ফলে 3টা ধর্মের অনুসারীরাই তারা চাইতো এই ল্যান্ডটা তাদের অধিকারে থাকবে। যদিও জেরুজালেম হ্যাড বিন কন্ট্রোল বাই আরব সিন্স 600 খ্রিস্টাব্দ থেকেই এটা মুসলমানদের অধিকারে চলে আসে জেরুজালেমটা, কারণ যেহেতু এটা মিডল ইস্টে ছিল। এবং দ্য রাইট অফ খ্রিস্টিয়ান টু ওয়ার্শিপ হ্যাড বিন রেসপেক্টেড। খ্রিস্টানদের যে এখানে ওয়ার্শিপ দেওয়ার বা যেখানে যে তাদের পবিত্র স্থান, তাদের প্রবেশাধিকার, সেখানে মুসলমানদের প্রতি মুসলমানরা সেটাকে রেসপেক্ট করতো এবং তাদের অবাধ প্রবেশাধিকার ছিল, সেটাকে বন্ধ করা হয়নি। কিন্তু ইন দ্য আর্লি 11th century, তুর্কস নোন অ্যাজ দ্য সেলজুক তুর্কস, তারা কি করলো, সেইজ জেরুজালেম এন্ড ক্লোজ ইট টু খ্রিস্টান। খ্রিস্টানদের প্রবেশ সেখানে বন্ধ করে দিল সেলজুক খ্রিস্টানরা। তোমরা নিশ্চয়ই কনস্টান্টিনোপল বা রোম তুর্ক সাম্রাজ্যের কথা শুনেছ, যেটা তুরস্ক কেন্দ্রিক, যেটাকে আমরা অন্য একটা নাম, সবচেয়ে প্রসিদ্ধ নাম হচ্ছে অটোমান এম্পায়ার। তো তাদের সময়ে তারা কি করলো, যে জেরুজালেমটা খ্রিস্টানদের জন্য বন্ধ করে দিল। এবং
Byzantine emperor appealed to Pope Urban II to send knights to take back the Holy Land. দ্যাট মিনস আমি আগেই তোমাদেরকে বলেছি যে তোমার রোমান সাম্রাজ্য দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একটা কেন্দ্র ছিল রোম, আর একটা কেন্দ্র ছিল হচ্ছে কনস্টান্টিনোপল। সেক্ষেত্রে যেটাকে আমরা বলছি বাইজেন্টাইন এম্পায়ার, তারা ওই সময় খ্রিস্টান ধর্মজগতের যে প্রধান, যাকে আমরা পোপ হিসেবে জানি, ওই সময় পোপ ছিলেন আরবান সেকেন্ড, তার কাছে অনুরোধ করলেন বাইজেন্টাইন এম্পায়াররা যে নাইটদেরকে পাঠাতে ইউরোপ থেকে, সমস্ত দেশ থেকে, কোনো পার্টিকুলার কান্ট্রি না, বিশেষত ইংল্যান্ড এবং অন্য অন্য কান্ট্রি যারা খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা যেন এই ধর্মযুদ্ধে জড়িয়ে পড়ে। এই লক্ষ্যে 9টা যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধগুলোতে আমরা দেখেছি কখনো মুসলিমদের জয় হয়েছে, কখনো খ্রিস্টানদের জয় হয়েছে। এবং এই যুদ্ধের যারা তোমার খ্রিস্টান পক্ষের যারা সৈনিক ছিলেন তাদেরকেই আমরা নাইট হিসেবে জানি। 4 হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি লিডস টু ইকোনমিক গ্রোথ এন্ড লার্জার টাউনস এন্ড সিটি। যেটা আমি আগেই বলেছি যে 1000 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত যখনই তোমার বিভিন্ন ট্রাইবের, ইউরোপিয়ান ট্রাইবের রোমান এম্পায়ারের প্রতি যে ইনভেশন বা আগ্রাসন বা আক্রমণ স্টপ হয়ে গেল, তখন পিপলের জীবনে একটা স্টেবিলিটি নেমে আসে, রাজনৈতিক ক্ষেত্রেও একটা স্টেবিলিটি তৈরি হয়, ফলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া শুরু করে এবং রাজনৈতিক ভাবেও সমৃদ্ধ হওয়া শুরু করে ইউরোপ। এবং ইকোনমিক গ্রোথ আমরা যেটা দেখতে পাই, নতুন নতুন বড় বড় শহর তৈরি হয় এবং সিটি গড়ে ওঠে। পঞ্চমত হচ্ছে কনফ্লিক্ট বিগান বিটুইন দ্য চার্চ এন্ড দ্য কিংস। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট ইন মিডিয়েভেল। আমাদের রাষ্ট্র দর্শনের ইতিহাসে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট আমাদের কাছে। কারণটা হচ্ছে এটা যে তোমার চার্চ, খ্রিস্টান ধর্ম জগতের যে প্রধান ধর্মীয় উপাসনালয়, এবং রাজা, এর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, সেটাকে আমরা বলছি কনফ্লিক্ট। হ্যাঁ, এবং এই কনফ্লিক্টটাই মধ্যযুগকে ডমিনেট করেছিল যে ধর্মকেন্দ্রিক রাষ্ট্র হবে না রাষ্ট্র ধর্মের বাইরে থাকবে। অন্য অর্থে চার্চ রাষ্ট্রকে কন্ট্রোল করবে নাকি রাজা রাষ্ট্রকে কন্ট্রোল করবে। আমরা দেখি এটা একটু। দ্য চার্চ ইউজুয়ালি ওন দ্য কনফ্লিক্ট। রাজার সঙ্গে তোমার চার্চের যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টে সব সাধারণত আমরা দেখেছি চার্চই জয়লাভ করেছে। কেন জয়লাভ করেছে? কারণ হচ্ছে এইটা যে মানুষ, চার্চ বিশেষ করে পোপরা প্রচার করা শুরু করেছিল যে তারা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। হ্যাঁ, আর পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি হচ্ছে পোপরা, আর রাজা হচ্ছে ঈশ্বরের মর্তে তার জাগতিক প্রতিনিধি। এখন যখনই কনফ্লিক্ট তৈরি হবে রাজার সঙ্গে কোনো একটা আদেশ নিয়ে, তখন জনগণ কাকে মানবে? মানুষ যেহেতু মনে করে যে এই ইহলৌকিক জীবনটা ক্ষণস্থায়ী, পরলৌকিক জীবনটাই হচ্ছে স্থায়ী, ফলে পোপের কথা মানে হচ্ছে অন্য অর্থে ঈশ্বরের কথা। কাজেই মানুষ দোজকে যাওয়ার ভয়ে কিংবা বেহেশতে যাওয়ার লোভে কিংবা ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়ার জন্য পোপের কথাই শুনবে, এটাই স্বাভাবিক। তো ফলে দেখা যেত রাজা একটা আদেশ করতো, আর পোপ যদি অন্য ভিন্ন কিছু আদেশ করতো, জনগণ সেই পোপের কথাটাই মেনে নিত। এই অবস্থাতে যারা দেখতে পেয়েছি আমরা, বেশিরভাগ সময় চার্চ অর্থাৎ অন্য অর্থে পোপই জয়লাভ করতো। তবে কখনো কখনো রাজাও করেছে, সেটা অস্বীকার করার উপায় নাই। বিকজ ইট ওয়াজ অ্যাবল টু, চার্চ সক্ষম ছিল, যেটা আমি একটু আগেই এইমাত্র বলেছিলাম, থ্রো দ্য কিংস আউট অফ দ্য চার্চ। কোন রাজা যদি পোপের কথা মান্য না করতো, তাহলে চার্চের সেই ক্ষমতা ছিল সে পোপ রাজাকে সেই চার্চ থেকে আউট করে দিতে, চার্চে তার প্রবেশাধিকার নিষিদ্ধ করে দিতে। এবং সেটা যদি করা হতো তাহলেই বোঝা যেত, জনগণের কাছে এই মেসেজ চলে যেত যে সে রাজা হচ্ছে ধর্মচ্যুত। এটা একটা বড় ধরনের তোমার রাজার জন্য একটা ধাক্কা। এই অবস্থায় কোন রাজার পক্ষে টিকে থাকা সম্ভব হতো না। ডিনাইং চার্চেস সার্ভিস টু এনিওয়ান। পোপ চাইলেই এই ডিনাই করতে পারতো যে সে যে কাউকে সেবা দিবা বন্ধ করে দিতে পারে। দ্যাট মিনস রাজাকে বঞ্চিত করতে পারে। লিভিং ইন দ্য কিংস এরিয়া, হ্যাঁ, দ্য রেজাল্ট ইজ এটার্নাল হেল। যদি চার্চ এটা কাউকে করে, সার্ভিস দেওয়া বন্ধ করে দেয়, ঘোষণা করে, তাহলে তার ফলাফল কি হবে? খ্রিস্টান বিশ্বাসী মানুষের কাছে তার ফলাফল হবে অন্তহীন দোজকবাস, হ্যাঁ, এটার্নাল হেল। ফলে এখানে যেটা হচ্ছে আমরা দেখেছি যে অধিকাংশ সময় পোপের জয় হয়েছে। আমি তোমাদের এই সঙ্গে একটা ছোট ঘটনা মনে করে দিতে পারি যে এমন একটা ঘটনা আমরা দেখেছি যে একজন সম্রাট, তিনি পোপের কথার অবাধ্য হয়েছিলেন এবং পোপ তাকে এই ঘোষণাটা দিয়েছিল যে তিনি তার প্রবেশাধিকার নিষিদ্ধ এবং তাকে সার্ভিস দেওয়া বন্ধ করে। তো ফলে যেটা হলো যে সেই রাজা তার ক্ষমতা দেখলে যে তার ক্ষমতা টিকে থাকবে না, তখন তিনি অপমান সয়ে দীর্ঘদিন পোপের বাসার সামনে হাঁটু গেড়ে করজোরে ক্ষুধা, কষ্ট, শীত সয়ে
দিনের পর দিন তিনি ওই অবস্থায় ছিলেন, যাতে পোপ তাকে ক্ষমা করে দেয়, তার আনুকূল্য পান এবং তিনি তার আদেশ ফিরিয়ে নেন। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, রাজার মতো পরাক্রমশালী একজন ব্যক্তি, যিনি পোপের দরজার সামনে হাঁটু গেড়ে হাত জোর করে বসে দিনের পর দিন পোপের ক্ষমা ভিক্ষা করছেন, কারণ তিনি দেখছেন যে পোপের অবাধ্য হয়ে তিনি তার ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। তিনি তার রাজ্য পুনরুদ্ধারের জন্য তিনি হাঁটু জেরে নতজানু হয়েও পোপের ক্ষমা প্রার্থনা ভিক্ষা করেছেন। তো এই একটা বিষয়। আবার একই সঙ্গে এটুকু আমি বলবো, শেষের দিকে এমনও দেখেছি এই দ্বন্দ্বে রাজার জয় হয়েছে, পোপ পরাজিত হয়েছে, তবে এই ঘটনাগুলো শেষের দিকে খুব কম হয়েছে। এবার আমরা যাব দ্য লেট মিডিয়েভেল পিরিয়ড, যেটার ব্যাপ্তি ছিল 1300 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়ের ইম্পর্টেন্ট ইভেন্টস গুলা কি ছিল? দ্য পাওয়ার অফ চার্চ ইজ চ্যালেঞ্জ, যেটা আমি মাত্র একটু আগেই বলেছি, যে চার্চের ক্ষমতাটা চ্যালেঞ্জ করা শুরু করে রাজারা। দ্বিতীয় হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এন্ড ফ্যামিন। এই সময় পরিবেশের একটা পরিবর্তন হওয়া শুরু করে, যেটাকে বর্তমানে আমরা খুব সিভিয়ার আকারে দেখতে পাচ্ছি, এবং একটার পর একটা দুর্ভিক্ষ শুরু হয় ইউরোপে। এবং আমরা দেখেছি 10 থেকে 15% অফ দ্য পপুলেশন স্টার্ট টুডে ক্ষুধার্ত হয়ে ক্ষুধার মুখে মৃত্যুবরণ করেছে, 10 থেকে 50 ভাগ মানুষ পর্যন্ত ওই সময়। আমরা দেখতে পাচ্ছি একটা ছবিতে ওই সময় তোমার দুর্ভিক্ষের একটা ছবি, ইউরোপের পিপলরা কিভাবে দুর্ভিক্ষে প্লেগে মারা গেছে। এবং দ্য ব্ল্যাক ডেথ, যেটার ব্যাপ্তি ছিল খুব অল্প সময়, মাত্র 3 বছর, 1348 থেকে 1350। এবং এই যে প্লেগ, যেটাকে বিউবনিক প্লেগ বলতেছি আমরা, এই মহামারীতে 3 ভাগের 1 ভাগ পিপল ইউরোপের মারা গিয়েছিল। প্রায় সংখ্যা হচ্ছে প্রায় 5 কোটি। আমরা বর্তমানে এই মহামারীর যুগে আমরা আছি, করোনা মহামারীর যুগে, এবং তোমরা জানো যে এই কারণে আমরা অনলাইন ক্লাসটা নিতে বাধ্য হচ্ছি। তো আমরা লাকি এনাফ যে আমাদেরকে ওইভাবে এখনো আমরা অ্যাট্রাক্ট হই নাই, বা এখনো আমরা এখান থেকে বেঁচে থাকতে পেরেছি। কিন্তু ওই সময় যেহেতু প্রপার হাইজিন মেনটেন করতো না, মানুষের কাছে ওষুধও ছিল না, মানুষ জানতোও না যে এগুলোর প্রতিষেধক কি, ফলে খুব অল্প সময় 3 বছরের মধ্যেই 3 ভাগের 1 ভাগ পিপল ইউরোপের মারা গিয়েছিল। সর্বশেষ হচ্ছে দ্য 100 ইয়ার্স ওয়ার বিটুইন ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স। এই সময়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে সাম্রাজ্য বিস্তার নিয়ে 100 বছর ব্যাপী একটা যুদ্ধ হয়েছিল, একটার পর একটা যুদ্ধ, যেটাকে আমরা 100 ওয়ার্স বলি, বিটুইন ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড। তোমরা ছবি দেখতে পাচ্ছ ডানে। এখন আমরা যাব মিডিয়েভেল পিরিয়ডের কিছু বৈশিষ্ট্য আলোচনা করতে, যেটাকে আমরা ডার্ক এজ বলেছি, অন্ধকার যুগে বলেছি। কেন অন্ধকার যুগ বলেছে সেটা আমরা একটু দেখি এখন। when Roman fell, রোমান সাম্রাজ্য যখন পতন ঘটলো, নলেজ ওয়েন্ট টু থ্রি, এর সঙ্গে সঙ্গে জ্ঞানটাও তিরোহিত হলো। কারণ কি? কারণ আমরা দেখেছি এই সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ট্রাইব যখন বিভিন্ন দিক থেকে রোমান সাম্রাজ্যটাকে অধিকার করা শুরু করে, লাইব্রেরিজ আর বার্ন, বিভিন্ন লাইব্রেরি তারা আগুনে প্রজ্বলিত করে। এন্ড দেয়ার ওয়াজ লিটল ইন্টারেস্ট ইন লিটারেচার অর আর্টস, সাহিত্য এবং শিল্পের প্রতি মানুষের খুব কম আগ্রহ ছিল। সমস্ত আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল ধর্ম, খ্রিস্টান ধর্ম। As cities were abandoned, অসংখ্য সিটি তোমার abandoned বা পরিত্যক্ত হয়েছিল, and level of learning declined, জ্ঞানের পরিমাণ অনেক নিচে নেমে গিয়েছিল। Knowledge of the Latin language and culture is almost completely lost. রোমান সাম্রাজ্যের যে জ্ঞান এবং যে ভাষা, ল্যাটিন ভাষা, সেটা মোটামুটি পুরোপুরি হারিয়ে গিয়েছিল ওই সময়। এর পরিবর্তে introduction of the Germanic dialects changes Latin into new language. জার্মানিক ডায়ালেক্টস এর ফলে, ভাষার ফলে তোমার ল্যাটিনটা চেঞ্জ হয়ে নতুন ভাষার জন্ম নিল, যেটা পরিমার্জিত রূপ আমরা দেখতে পাচ্ছি থ্রু আউট ইউরোপ। অ্যাজ এ রেজাল্ট ইউরোপ লসেস ইটস কমন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যেটা আগে রোমান ভাষা ছিল সেটা তার কমন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, নো ভাইটাল পলিটিক্যাল থটস ইমার্জ। এই সময় কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক চিন্তার বিকাশ ঘটেনি। কেন ঘটেনি? ওই যে আমি আগেই বলেছি যে এই সময় চার্চ এবং রাজার যে একটা দ্বন্দ্ব ছিল, রাষ্ট্র দর্শন ছিল ধর্মকে কেন্দ্র করে, এর বাইরে কোনো স্বতন্ত্র চিন্তা গড়ে উঠতে পারেনি, যেটা আমরা গ্রিক সময়ে দেখেছি, সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলের সময় সেটা এরকম কিছু ছিল না। ফলে যেটা হয়েছে, ফলে নতুন কোনো রাজনৈতিক চিন্তার উন্মেষ ঘটেনি। এবং ঠিক এই কারণটাকে সেটাকে আমরা ডার্ক এজ বলছি। হ্যাঁ, মনে রাখতে হবে সেটা। যদিও এইটা একটা চিন্তার জগতে, বিশেষ করে আমরা এই কথাগুলা পড়ছি ইউরোপিয়ান লেখকদের ভাষ্য দ্বারা, লেখনী দ্বারা, তারা অন্য অন্য অঞ্চলে, বিশেষ করে মুসলিমদের, আরব মুসলিমদের এবং আমাদের ভারত উপমহাদেশের
যে টেক্সট বা যে রিলিজিয়ান থটস গুলো ছিল বা যে পলিটিক্যাল থটস গুলো ছিল তারা সেই বিষয়ে অকিপাল ছিল না বা অকিপাল হতে চায়নি বা তারা ইগনোর করেছিল। সেই কারণে তারা আমাদের এই থটস গুলাকে তারা আমলে না নিয়ে এটাকে ডার্ক এজ বলেছে। এবং যদিও এটা নিয়ে মতভেদ থাকতেই পারে, কারো কারো অবশ্যই থাকবে, এটা আসলে ডার্ক এজ না, এটা রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে বন্ধত্বের যুগ না। ওয়েল, পলিটিক্যাল থটস মেইনলি রিভলভ অ্যারাউন্ড দ্য ক্রিশ্চিয়ানিটি এন্ড দ্য চার্চ, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। এখন আমরা যাব আমাদের দুজন রাষ্ট্র দার্শনিক যাদেরকে আমরা প্রথমেই বলেছি, যাদেরকে আমরা ডিসকাস করব, যেটা মধ্যযুগের অন্যতম প্রধান ইউরোপিয়ান তারা দার্শনিক ছিলেন। সেন্ট অগাস্টিন, 354 খ্রিস্টাব্দে জন্ম এবং 430 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। সেইন্ট মানে ধর্মীয় গুরু, ধর্মযাজক, তোমরা ডানে তার ছবি দেখতে পাচ্ছ। Saint Augustine is a Christian writer. He born at Roman province of Northern Africa. Northern Africa একটা রোমান প্রভিন্সে তার জন্ম হয় এবং he got higher education from different academic institution and studied Christian philosophy very deep. খুব গভীরভাবে তিনি রাজনৈতিক খ্রিস্টান রাজনৈতিক দার্শনিক দর্শনটাকে তিনি পড়াশোনা করেন এবং তার ভিতরে ধারণ করেন এবং তিনি তার সমগ্র জীবন ব্যয় করেন যে খ্রিস্টান কালচার এবং খ্রিস্টান লাইফটাকে সমুজ্জ্বল করতে। তার মেজর ওয়ার্ক বা প্রধান লেখনী যেগুলো ছিল সেটা হচ্ছে কনফেশনস, দেন সিটি অফ গড, এন্ড এই দুইটাই ছিল তার প্রধান। এবং আমরা আমাদের আলোচনা আজকে সিটি অফ গড এর উপরে কেন্দ্রীভূত থাকবে, কারণ এটাই তার প্রধানতম রচনা। অগাস্টিনস থিওরি অফ টু সিটিজ, এটাই হচ্ছে তার প্রধানতম তত্ত্ব, দুই সিটির তত্ত্ব। এবং অনেকে এখান থেকে এই দুই তরবারি তত্ত্বটাও নিয়ে আসছেন। ওয়েল, in his book City of God, Augustine analyzed about two cities. These are the city of art and the city of God. দুটো সিটি, কোন দুটো সিটি? একটা হচ্ছে সিটি অফ আর্ট, পৃথিবীর একটা পৃথিবী, যেটাকে আমরা বলছি পৃথিবীর রাজ্য বা মর্ত রাজ্য, এবং আরেকটা সিটি অফ গড, যেটাকে আমরা বলছি স্বর্গরাজ্য। হ্যাঁ, he says human being has been made from two elements, components. These are মানব প্রকৃতি বা হিউম্যান বিইং তৈরি হয়েছে দুটো এলিমেন্টস দিয়ে, একটা হচ্ছে হিউম্যান বডি, একটা হচ্ছে হিউম্যান স্পিরিট। এবং এই দুটোর কম্বিনেশন বেস্ট ফিউচার অফ হিউম্যান লাইফ, এবং এই দুটোর কম্বিনেশনই হচ্ছে কি মানব জন্মের বেস্ট ফিউচার, বেস্ট অন্যতম প্রধান বৈশিষ্ট্য, একটা স্পিরিট এবং বডি। A human can be a member of the city of God by spiritual performance. তাহলে একজন মানুষ তার স্পিরিচুয়াল বা পরলৌকিক কাজকর্ম দিয়ে তিনি সিটি অফ গড বা স্বর্গরাজ্যের অধিবাসী হতে পারে। and member of the city of art by physical existence, এবং শারীরিক দিক থেকে সে সিটি অফ আর্থের মানুষ হতে পারে, সিটি অফ আর্থের মেম্বার হতে পারে। he compared the city of God and city of art, that means Saint Augustine, from different perspectives. তিনি ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই সিটি অফ গড এবং সিটি অফ আর্টকে তোমার কম্পেয়ার করেছেন। তার ভাষায় সিটি অফ আর্ট ইজ রুলড বাই ফিজিক্যাল প্রেজেন্স উইথ ডিজায়ার সেলফিশনেস হুইচ ইজ ভেরি টেম্পোরারি। তার মতে হচ্ছে যে সিটি অফ আর্ট, যেটা মর্তরাজ্য, সেটা শারীরিক উপস্থিতি দ্বারাই শাসিত হয় এবং এই উপস্থিতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তোমার লোভ, স্বার্থপরতা, এবং যেটা খুবই ক্ষণস্থায়ী। তাহলে লোভ এবং স্বার্থপরতা এই দুটো দ্বারাই মর্তরাজ্য শারীরিকভাবে শাসিত হয়, যেটা খুবই ক্ষণস্থায়ী। অন্যদিকে সিটি অফ গড ইজ রুলড বাই প্রিন্সিপাল অফ পিউরিটি। হ্যাঁ, স্বর্গরাজ্যটা শাসিত হয় কি দ্বারা? রুল অফ পিউরিটি, বিশুদ্ধতা, নৈতিকতা, এন্ড ডিভাইন রুল, এবং স্বর্গীয় আইন দ্বারা, হুইচ ইজ ভেরি পার্মানেন্ট এন্ড আনচেঞ্জেবল, যেটা চিরস্থায়ী এবং যেটা কোনো পরিবর্তন। তাহলে আমরা টু সিটিজ এর মধ্যে দুই সিটি দেখতে পাচ্ছি, যে দুই সিটি কিভাবে গঠিত হচ্ছে, তার বৈশিষ্ট্যটা কি। হি ফোকাস দ্য সিটি অফ গড দ্যাট ক্যান বি সিন ইন বাইবেল। বিশেষত বাইবেলে, খ্রিস্টান যে প্রধান ধর্মগ্রন্থ, সেখানে যে স্বর্গরাজ্যের কথা বলা আছে, তিনি যে স্বর্গের যে সিনারিটা দেয়া আছে, তিনি সেটাকে সিটি অফ গড হিসেবে অভিহিত করেছেন। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি যে সেন্ট অগাস্টিনের রাষ্ট্রচিন্তা ছিল মূলত ধর্মকেন্দ্রিক, এবং তিনি দুইটা সিটির কথা বলেছিলেন। এবং তিনি তার বক্তব্যের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য ছিল এইটা, যে মানুষ তার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করবে সিটি অফ গড বা স্বর্গরাজ্যকে কেন্দ্র করে, হ্যাঁ, যেহেতু সেটা চিরস্থায়ী এবং যার বৈশিষ্ট্য হচ্ছে বিশুদ্ধতা, নৈতিকতা এবং স্বর্গীয় আইন। তো এই গেল আমাদের সেন্ট অগাস্টিন। আমরা এখন দেখবো সেন্ট টমাস অ্যাকুইনাসকে, যার জন্ম হচ্ছিল 1224 খ্রিস্টাব্দে।
অথবা 25 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1274 খ্রিস্টাব্দে। তোমরা ডানে তার ছবিটা দেখতে পাচ্ছ সেন্ট অগাস্টিনের। তিনি জন্মগ্রহণ করেছিলেন রোমে এবং তিনি ছিলেন ত্রয়োদশ শতকের অন্যতম প্রধান স্কলার। তিনি থিওলজি বা ধর্মতত্ত্বে মাস্টার্স করেছিলেন প্যারিস ইউনিভার্সিটি থেকে এবং তিনি তার প্রায় 60 প্লাস বা 60টার বেশি বই লিখেছিলেন। এর ভিতরে অন্যতম প্রধান হচ্ছে সুম্মা থিওলজিস, commentaries on the politics of Aristotle, the rules of princes, on kingship to the king of Cyprus. এর ভিতরে সুম্মা থিওলজিটা তার অন্যতম প্রধান গ্রন্থ। আমরা যে আমাদের আলোচনাটা এইটার উপরে কেন্দ্র করে করব আজকে। অ্যাকুইনাস ভিউজ অন স্টেট, তার রাষ্ট্র সম্পর্কে তার দর্শনটা আমরা দেখি, তার চিন্তাটা দেখি। He presented his view on state in his book Summa Theologies. Aquinas accepts good as fundamental source of political authority. অ্যাকুইনাস কি করেছেন, তিনি ঈশ্বরকে বা গডকে সমস্ত রাজনৈতিক কর্তৃত্বের অন্যতম সোর্স, প্রধান সোর্স, একমাত্র সোর্স হিসেবে গ্রহণ করে নিয়েছেন। যেটার সঙ্গে আজকে আমরা আমাদের একটু ডিফার হবে, কারণ আমরা আজকে বলে থাকি আধুনিক যুগে যে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে রাষ্ট্র, জনগণ। তিনি বলতে চাচ্ছেন সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে ঈশ্বর। লাইক নেচার, সোসাইটি ইজ এ সিস্টেম অফ এইমস অ্যান্ড পারপোজ। প্রকৃতির মতো, প্রকৃতিক সিস্টেমের মতো আমাদের আমাদের সমাজও তার একটা শেষ আছে এবং তার একটা উদ্দেশ্য আছে। দ্য লোয়ার সার্ভ দ্য হায়ার, যারা নিম্ন, যারা নিচু শ্রেণীর আছে বা সমাজে তারা নিচু স্তরে, তারা উচ্চ স্তরকে সার্ভ করবে। অ্যান্ড দ্য হায়ার ডাইরেক্ট দ্য লোয়ার, এবং যারা উচ্চ স্তরে আছে তারা লোয়ারদেরকে ডাইরেক্ট করবে। লাইক নেচার, অর্থাৎ প্রকৃতিতে আমরা কি দেখি, জঙ্গলে যদি আমরা একটু তাকাই, বাঘ শক্তিশালী, সে হায়ার পজিশনে আছে জঙ্গলে, ফলে সে হরিণকে ডাইরেক্ট করে। লাইক ইগল ইজ হায়ার দেন স্নেকস, দেন দে ডোমিনেট দ্য স্নেকস। এবং একই সঙ্গে আমরা যদি বলি তাহলে আমরা বলবো যে ব্যাং হচ্ছে পোকার থেকে শক্তিশালী, সে পোকা খায়, এইভাবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতিতে কি হায়ার ডাইরেক্ট দ্য লোয়ার, সোসাইটি তো ঠিক তাই হয়। উনি এটাই বলতে চেয়েছেন। ফাংশন অফ স্টেট, রাষ্ট্রের কার্যাবলী তাহলে কি হবে অ্যাকর্ডিং টু অ্যাকুইনাস? টু ক্রিয়েট কমফোর্টেবল এনভায়রনমেন্ট টু পিপলস লাইফ, মানুষেরকে একটা আরামদায়ক জীবন দেওয়ার জন্য, জীবন তৈরি করার জন্য। টু মেইনটেইন ইউনিটি, পিস অ্যান্ড সিকিউরিটি, রাষ্ট্রের অন্যতম কাজ হবে সেটা যে একটা রাষ্ট্রে ঐক্য, শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা, লাইক একটা নিরাপদ জীবনযাপন নিশ্চিত করার মতোই। তৃতীয় হবে প্রোটেক্ট পিপল ফ্রম এনিমি অ্যাটাক, বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা। এবং টু এনফোর্স ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা রক্ষা করা বাই ইউজিং রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, অর্থাৎ দেশের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে কিভাবে, যারা আইন শৃঙ্খলা মানবে তাদেরকে তুমি পুরস্কৃত করবে এবং যারা মানবে না তাদেরকে পানিশমেন্ট দিবে। হ্যাঁ, এভাবে এটাকে রক্ষা করা যেতে পারে। এখন সর্বশেষ তার আলোচনায় আসবো, সেটা হচ্ছে অ্যাবাউট চার্চ। চার্চ সম্পর্কে তার মতামতটা কি ছিল আমরা দেখি। অ্যাকুইনাস ফাউন্ড টু গোল অফ হিউম্যান লাইফ, তিনি মানব জীবনের দুটো উদ্দেশ্য নির্দিষ্ট করেছিলেন বা চিহ্নিত করেছিলেন। ওয়ান ইজ হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড, একটা হচ্ছে এই জগতের সুখ আহরণ করা। অ্যানাদার ইজ দ্য গেট হ্যাপিনেস ইন দ্য সিটি অফ গড, যেটাকে বলছে হেভেন। আরেকটা হচ্ছে স্বর্গীয় সুখ আহরণ করা। তাহলে মানুষের জীবনে দুইটা উদ্দেশ্য, একটা ইহজাগতিক সুখ, একটা হচ্ছে পরলৌকিক সুখ। হি সেজ হ্যাপিনেস ইজ ইন গুড ইজ সুপ্রিম, যেহেতু পরলৌকিক জীবনটা চিরস্থায়ী আর এই পৃথিবীর জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, কাজেই হ্যাপিনেস ইন গড ইজ সুপ্রিম। ঠিক আছে, সেটা হচ্ছে কি সুপ্রিম। দেন হ্যাপিনেস ইন দ্য স্টেট, দাস হিউম্যান বিং ডেডিকেটেড টু দ্য গড, যেহেতু পৃথিবীর সুখটা ক্ষণস্থায়ী, ঈশ্বরের সুখটাই চিরস্থায়ী, এবং যেটা বেহেশতের সুখ আমরা বলি, স্বর্গরাজ্যের সুখ। কাজে মানুষের উচিত কি ডেডিকেট করা তার সমস্ত ইচ্ছা, সমস্ত কার্যক্রমকে টু দ্য গড, ঈশ্বরের কাছে সমর্পণ করা। Thus he says, Pope can boycott to the king or ruler who does not follow such rules. যেটা আমরা একদম দেখেছি যে মধ্য যুগে যে পোপ ক্যান বয়কট, পোপ বয়কট করতে পারে রাজাকে অথবা শাসককে, যে তার আইনকে বা তার নিয়মকে বা তার নির্দেশকে ফলো করে না বা মান্য করে না। হি সাপোর্টস টু দ্য সুপ্রিমেসি অফ চার্চ, তিনি চার্চের সুপ্রিমেসিতে বিশ্বাস করতেন এবং সেটাকে সমর্থন করতেন, যেটা আমরা মধ্যযুগে দেখেছি চার্চ এবং রাজার দ্বন্দ্বের ক্ষেত্রে। অর্থাৎ তিনি পুরোপুরি চার্চের
সুপ্রিমেসিতে বিশ্বাস করতেন এবং তিনি সবসময় অ্যাডভোকেট ছিলেন যে সবসময় রাজা এবং সমস্ত জনগণ তোমার চার্চকে সুপ্রিম বলে ধরে নেবে তার সমস্ত আদেশ এবং নির্দেশকে। He says church should be supreme than all things due to supremacy of church in visible and invisible world. যেহেতু চার্চের সুপ্রিমেসি আছে দৃশ্যমান এবং অদৃশ্যমান জগতে, নো রুলার হ্যাজ রাইট টু ভায়োলেট দ্য অর্ডার অফ চার্চ। কোন শাসকেরই এই অধিকার নাই চার্চের অধিকার ভায়োলেট করতে পারে। হি অ্যাকসেপ্টস দ্য চার্চ অ্যাজ সিম্বল অফ ইউনিটি অফ দ্য পিপল। এবং তিনি এটাও বলে দিয়েছিলেন, ধরে নিয়েছিলেন যে চার্চই হচ্ছে তোমার জনগণের ঐক্যের প্রতীক। এবং সর্বশেষ তার যে ধারণা অ্যাবাউট ল, আইন সম্পর্কে তার ধারণা অ্যাকুইনাসের। ল ইজ অ্যান অর্ডিন্যান্স অফ রিজন ফর দ্য কমন গুড। যেহেতু জনগণের সার্বজনীন বা সর্বাঙ্গীন বা সাধারণ কল্যাণের জন্য একটা যে অর্ডিন্যান্স বা একটা যে বিধিবদ্ধ নিয়ম, সেটাই হচ্ছে ল। প্রমালগেটেড, যেটা ঘোষিত হয় বাই হিম হু হ্যাজ দ্য কেয়ার অফ এ কমিউনিটি। যিনি যার কমিউনিটির প্রতি বা সম্প্রদায়ের প্রতি কি আছে, কেয়ার আছে বা যত্ন আছে। হি ক্লাসিফাইজ দ্য ল ইনটু 4 পার্টস। তিনি আইনকে 4 ভাগে ভাগ করেছেন। মনে রাখতে হবে অ্যাকুইনাসের আইন সম্পর্কিত ধারণাটা অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত ওই সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারণা ছিল। তিনি আইনটাকে 4 ভাগে ভাগ করেছেন। একটা প্রথম হচ্ছে ইটারনাল ল, শাশ্বত আইন। ল রিলেটেড টু ট্রুথ, যেটা সত্যের বা চিরসত্যের সঙ্গে সম্পর্কিত, সেটাই হচ্ছে ইটারনাল ল। ইট ইজ গডস উইজডম ডাইরেক্টিং অল অ্যাকশন অ্যান্ড মুভমেন্টস অ্যান্ড ট্রুথ ইটসেলফ। তিনি বলছেন এটাই হচ্ছে ঈশ্বরের প্রজ্ঞা, যে তিনি সমস্ত কাজকে, সমস্ত মুভমেন্টকে সত্য হিসাবে পরিচালিত করেন এবং তার যে 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 অ্যাকশন গুলা, সেটাই হচ্ছে তার নির্দেশিত যে অ্যাকশনগুলো, সেটাই হচ্ছে ইটারনাল ল। দ্বিতীয় হচ্ছে ন্যাচারাল ল, প্রাকৃতিক আইন। ন্যাচারাল ল ইজ এ পার্ট অফ ল ডিপেন্ডেন্ট অন নেচার অ্যান্ড হিউম্যান রেশনাল। এটা হচ্ছে প্রকৃতি এবং মানুষের যে যৌক্তিকতা, তার উপরে ভিত্তি করে যে প্রাকৃতিক আইন গড়ে উঠেছে, সেটাই হচ্ছে ন্যাচারাল ল। আমরা প্রকৃতিতে কিছু আইন দেখি, যে তোমার মানুষ জন্ম নিলে মৃত্যু হবে, বা সূর্য উঠলে অস্ত যাবে, বা যে শক্তিমান সে দুর্বলকে কন্ট্রোল করবে ইত্যাদি কিছু প্রাকৃতিক আইন আমরা দেখি, সেটাকে তিনি বলছেন ন্যাচারাল ল। তৃতীয় হচ্ছে ডিভাইন ল। ডিভাইন ল মিনস দ্যাট পার্ট অফ ল দ্যাট ফাউন্ড ইন দ্য স্ক্রিপচার। অর্থাৎ ধর্মীয় বা পবিত্রতম গ্রন্থসমূহে যে স্ক্রিপচার গুলাতে যে আইনটা পাওয়া যায়, সেটাকে তিনি বলছেন ডিভাইন ল বা স্বর্গীয় আইন। আর সর্বশেষ হচ্ছে হিউম্যান মেড ল। হিউম্যান ল যে হিউম্যান মেড ল, যেটা মানুষ তৈরি করেছে। ইট ইজ অর্ডিন্যান্স অফ রিজন ফর দ্য কমন মেড বাই হিম হু হ্যাজ কেয়ার অফ দ্য কমিউনিটি। অর্থাৎ যার কমিউনিটি বা সম্প্রদায়ের প্রতি কেয়ারিং আছে, যিনি কেয়ার করেন সম্প্রদায়, তার দ্বারা যে আইন প্রণীত হয় হিউম্যান হোল হিউম্যানের কমন গুডের জন্য, সর্বাঙ্গীন কল্যাণের জন্য, সেটাই হচ্ছে তোমার হিউম্যান মেড ল। তাহলে তিনি আইনকে এইভাবে 4 ভাগে ভাগ করেছেন এবং তার এই বিভাজনটা রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অবদান হিসেবে স্বীকৃত। He believed, Aquinas believed, that the law of the state were in fact a natural product of human nature and were crucial to social welfare. এবং তিনি বিশ্বাস করতেন যে আইন যে তৈরি হয়েছে, সেটা মানুষেরই একটা স্বাভাবিক প্রোডাক্ট, মানুষের প্রকৃতির কারণে, মানুষের বৈশিষ্ট্যেরই একটা স্বাভাবিক প্রোডাক্ট এটা, এবং এটা সামাজিক কল্যাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাই অ্যাবাইডিং টু সোশ্যাল লস অফ দ্য স্টেট, রাষ্ট্রের যে সামাজিক আইন রাষ্ট্র তৈরি করে থাকে, এটাকে মান্য করে পিপল ক্যান আর্ন ইটারনাল সালভেশন, ইহজগতিক মুক্তি মানুষ পেতে পারে, অফ দেয়ার সোলস আফটার লাইফ, এবং তার পরবর্তী জীবনের যে স্বর্গীয় জীবনের মুক্তি সে অর্জন করতে পারে এই আইনসমূহ মেনে। তো আমরা আমাদের আলোচনা শেষ করছি, আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে চলে আসি। তাহলে আমরা আমাদের আলোচনায় আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু সামারি করি, যে রাষ্ট্রচিন্তার জগতে রাষ্ট্রচিন্তার জগৎটা 3টা যুগে বিভক্ত: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আজকে আমরা মধ্যযুগ নিয়ে ডিসকাস করলাম। মধ্যযুগ আবার 3টা ফেজে বিভক্ত ছিল। একটা হচ্ছে আর্লি মিডল এজ, একটা হচ্ছে লেট মিডল এজ, আরেকটা হচ্ছে হাই মিডল এজ। 3টা যুগে বিভক্ত এবং 3 যুগের কিছু কিছু ইম্পর্টেন্ট ইভেন্টস আমরা ডিসকাস করেছি। এবং তার সমগ্র মধ্যযুগের যদি কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, তার মধ্যে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খ্রিস্টান চার্চ এবং বিশেষ করে পোপ এবং রাজার দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বটাই
বিশেষ করে ধর্মটা, খ্রিস্টান ধর্মটা সমগ্র মধ্যযুগের রাজনৈতিক দর্শনটাকে প্রভাবিত করেছে ব্যাপকভাবে এবং বিপুলভাবে। এটাই ছিল মধ্যযুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এবং এই কারণে আমরা অনেকেই রাষ্ট্রবিজ্ঞানের অনেকেই ধারাভাষ্যকারী রাষ্ট্রচিন্তার এই সময়টাকে তারা তোমার অন্ধকার যুগ হিসেবে অভিহিত করেছেন। হ্যাঁ? তো এই অর্থে আমরা বলতে পারি রাষ্ট্রচিন্তার জগতের ক্ষেত্রে মধ্যযুগ ছিল একটা অরাজনৈতিক যুগ এবং সেটা ছিল একটা অন্ধকার। তো আশা করি তোমরা তোমাদের কিছুটা হলেও উপকার হয়েছে আমার সঙ্গে এই ক্লাসটাতে থেকে। যদি আমার তথ্যগত কোনো বিভ্রাট থাকে বা বক্তব্যে কোনো ভুল থাকে দয়া করে তোমরা যদি আমাকে ইমেল করো, আমি চেষ্টা করবো সেটা সংশোধন করে নিতে। আর এর বাইরে যদি কোনো ইস্যু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাকে ইমেল করবে। আমার ইমেল অ্যাড্রেসটা একদম প্রথম স্লাইডে দেওয়া আছে। আমি আশা করবো তোমাদের উত্তরগুলো দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবে। সবার সঙ্গে আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী।